সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি জামায়াত। চলমান পরিস্থিতি নিয়ে হতে পারে আলোচনা। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা ব্যক্তিগত বিষয় বলছে বিএনপি। গণতন্ত্রের জন্য সেনাবাহিনীর তাগিদ প্রশংসনীয়। রাজধানীর যাত্রাবাড়িতে বৃক্ষমেলায় ককটেল বিস্ফোরণে আহত 4। ফুটেজ দেখে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। ব্যাংক থেকে 1,20,000 কোটি টাকা নিতে চায় সরকার। বাজেটের ঘাটতি জিডিপির 4.2%। দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় প্রায় 350 মানুষ। হতাহতের বেশিরভাগই কৃষক ও জেলে। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। শুনছিলেন শিরোনাম, যাচ্ছি পুরো খবরে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে আজ বৈঠকে বসবে বিএনপি ও জামায়াতে ইসলামী। সন্ধ্যায় পৃথকভাবে এই বৈঠকগুলো হওয়ার কথা রয়েছে। এর আগে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এই তথ্য নিশ্চিত করা হয়। জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতি সহ নানা ইস্যুতে হবে আলোচনা। এর আগে গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে 7 সদস্যের প্রতিনিধি দল। সেদিন নির্বাচন ও সংস্কার নিয়ে হয় আলোচনা। আর গত বৃহস্পতিবার দেশের বর্তমান পরিস্থিতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয় বলে মন্তব্য করেছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি তার পদত্যাগ দাবি করেনি। শুক্রবার সন্ধ্যায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও বলেন, গণতন্ত্রে উত্তরণের পথে সেনাবাহিনীর তাগিদ দেওয়ার বিষয়টি প্রশংসার। দেশের বিরাজমান পরিস্থিতিতে ক্ষুব্ধ ও হতাশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে চলমান পরিস্থিতিতে ঠিকমতো দায়িত্ব পালন করতে পারবেন না এমন আশঙ্কা প্রকাশ করে পদত্যাগের ইচ্ছা প্রকাশ করেন তিনি। প্রধান উপদেষ্টার পদত্যাগের ইচ্ছা তার ব্যক্তিগত বিষয় বলে মনে করছে বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, বিএনপি প্রধান উপদেষ্টার পদত্যাগ দাবি করেনি। আমরা তো ওনার পদত্যাগ চাইনি, পদত্যাগ দাবি করেনি বিএনপি। তিনি আবেগের বশবর্তী হয়ে যদি দায়িত্ব পালন অপারগতা প্রকাশ করেন, সেটা নিতান্তই ওনার ব্যক্তিগত ব্যাপার হবে। তবে প্রধান উপদেষ্টা শেষ পর্যন্ত দায়িত্ব থেকে সরে গেলে রাষ্ট্র পরবর্তী করণীয় ঠিক করবে বলেও মন্তব্য করেন তিনি। এবং সেই ক্ষেত্রে রাষ্ট্র অবশ্যই বিকল্প খুঁজে নেবে। এখানে আবেগের কোনো বিষয় নাই, রাষ্ট্র পরিচালনার বিষয়। এবং আমি মনে করি পৃথিবীতে কেউ অপরিহার্য নয়। তারপরও আমরা আশা করব তিনি সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য একজন ব্যক্তিত্ব, তিনি অনুধাবন করবেন জাতির এই আকাঙ্ক্ষা। গণতন্ত্রে উত্তরণের পথে সেনাবাহিনীর তাগাদা দেওয়ার বিষয়টি প্রশংসার বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। আর বাংলাদেশের সেনাবাহিনী যদি গণতন্ত্রের উত্তরণের জন্য বারবার তাগাদা দিতে থাকে, সেটা তো প্রশংসনীয় ব্যাপার, অ্যাপ্রিসিয়েট করা উচিত। এখন তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন অনুষ্ঠান হওয়া উচিত, এই শব্দটি ব্যবহার করেছেন এবং আমরা মনে করি উনি রাইটলি বলেছেন। এই বিষয় নিয়ে ওনার সমালোচনা হওয়া উচিত নয়। ডিসেম্বরের মধ্যে নির্বাচন আয়োজনে প্রধান উপদেষ্টা রোডম্যাপ ঘোষণা করবেন বলেও আশা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। প্রত্যাশা করি সারা জাতির আকাঙ্ক্ষা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের দায়িত্ব পালনে প্রতিবন্ধকতা আসছে বলে মন্তব্য করেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দায়িত্ব পালনে ব্যর্থ হলে নিজ পদে থাকা অপ্রাসঙ্গিক বলেও মত জানান তিনি।
শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে এক আলোচনায় উপদেষ্টা বলেন, সরকার দায়িত্ব নেবার পর থেকেই নানা দাবিতে রাজধানীর রাস্তাঘাট বন্ধ করে নগরবাসীকে জিম্মি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে দেশ গঠনে সব রাজনৈতিক দলের সহায়তা চান তিনি। ৮ আগস্ট শপথ নেয়ার পর থেকে অন্তর্বর্তী সরকারের ওপর ছিল দেশবাসীর প্রত্যাশার চাপ। কোনো না কোনো দাবিতেই প্রায় প্রতিদিনই রাজধানীর সড়ক অবরোধ করে চলছে আন্দোলন বিক্ষোভ। এতে চরম ভোগান্তিতে পড়েছে রাজধানীবাসী। এর মাঝেই সংস্কার কমিশন গঠন করেছে সরকার। জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার চলছে ট্রাইব্যুনালে। ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে জাতীয় নির্বাচনের ঘোষণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। তবে সরকারি পেশাজীবী শিক্ষার্থী, রাজনৈতিক দলসহ বিভিন্ন গোষ্ঠীর একের পর এক আন্দোলনে বাধাগ্রস্ত হচ্ছে সরকারের কাজ, জানালেন পরিবেশ ও বন উপদেষ্টা। যত রকম দাবি আছে সব দাবি নিয়ে তারা রাস্তায় বসে যাচ্ছে, রাস্তা আটকে দিচ্ছে, একদম ঢাকা শহর অচল হয়ে পড়ছে। সেই অচল অবস্থা নিরসনে আমরা কিছু করতে পারছি কিনা, তো এইগুলো আলোচনা করে যেটা আমরা চিন্তা করলাম যে আমাদের এই দায়িত্বটা কিন্তু জাতীয় দায়িত্ব, এবং আমরা তো আগে থেকেই বলছি যে আমরা ক্ষমতা নেইনি, দায়িত্বে আছি। এই দায়িত্বটা পালন করা তখনই আমাদের পক্ষে সম্ভব হবে যখন আমরা সকলের সহযোগিতা পাবো। আমরা যদি আমাদের দায়িত্ব পালন করতে পারি তাহলেই আমাদের দায়িত্বে থাকাটা প্রাসঙ্গিক। যদি দায়িত্ব পালন করতে না পারি, আমাদের যার যার নিজস্ব অনেক কাজ আছে, তাহলে দায়িত্ব পালন করাটা আর প্রাসঙ্গিক থাকলো কিনা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক আলোচনা সভা শেষে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান, অন্তর্বর্তীকালীন সরকারের ওপর মানুষের প্রত্যাশার চাপ বেশি। তবে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন নিয়ে স্পষ্ট কোনো জবাব দেননি রেজওয়ানা হাসান। প্রধান উপদেষ্টা যদি কোনো সিদ্ধান্ত নেন কোনো ব্যাপারে, আমি প্রথম থেকেই বলে এসেছি যে উনি একটা সময় দিয়েছেন, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। তার একদিনও এদিক সেদিক হওয়ার কোনো সুযোগ আমাদের পক্ষ থেকে নেই। কাজে এইগুলো নিয়ে অন্য ধরনের কোনো কথা বলারও কোনো সুযোগ হওয়া উচিত ছিল না, কারণ বারবারই বলা হচ্ছে যে একটা সময়সীমা দিয়ে দেওয়া হয়েছে। জুলজিক্যাল সোসাইটির এই আলোচনা সভায় অলিম্পিয়াড বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিচার, সংস্কার ও নির্বাচনে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণা দিলে রাজনৈতিক অস্থিরতা কাটতে পারে, এই আশা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে গার্মেন্টস শ্রমিক সংহতির সমাবেশে কথা বলেন তিনি। জোনায়েদ সাকির বলেন, পরস্পর বিরোধী অবস্থানের কারণে ফ্যাসিবাদীরা সুবিধা পাবে, ঐক্য কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না। একই সঙ্গে উল্লেখ করেন, কোনো নির্দিষ্ট দলের পক্ষপাতিত্ব করা সরকারের কাজ নয়। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে সরকারকে ন্যূনতম ঐক্য বজায় রাখতে হবে। এর আগে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের দাবি জানান বক্তারা। মাতৃত্বকালীন ছুটি 6 মাস করা সহ 10 দফা দাবি তুলে ধরা হয় সমাবেশে। আমরা যদি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনকারী শক্তিসমূহ নিজেদের মধ্যে ঐক্য রক্ষা করতে না পারি, তাহলে পতিত ফ্যাসিস্টরা তার সুবিধা নিবে, তার দেশি বিদেশিরা সুবিধা নিবে। অন্তর্বর্তী সরকারের ত্রুটি থাকলেও জাতীয় স্বার্থে এই সরকারকে টিকে রাখতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। শুক্রবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ঢাকাস্থ পটুয়াখালী ফোরামের এক প্রীতি সমাবেশে এই মন্তব্য করেন তিনি। বলেন, অন্তর্বর্তী সরকারের অধীনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জনগণের চাওয়া, তাই সবাইকে এই ব্যাপারে সহযোগিতা করতে হবে। নির্বাচনের সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়ে তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর বিশ্বাসের ঘাটতি দেখা যাচ্ছে। নির্বাচন ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করলে সন্দেহ কেটে যাবে। এ সময় জামাত নেতা শফিকুল ইসলাম মাসুদ বলেন, প্রধান উপদেষ্টার পদত্যাগ করতে চাওয়া উদ্বেগের বিষয়। এর দায় প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক দলগুলোকেও নিতে হবে বলেও মন্তব্য করেন তিনি। জাতিকে অধ্যাপক ইউনূসের নেতৃত্বেই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে, সেই গভর্নমেন্টকে টিকে রাখতে হবে। দাবি আদায়ে একের পর এক আন্দোলন চললে দেশকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যাবে না বলে শঙ্কা জানিয়েছেন হেফাজতে ইসলামের নেতারা। রাজনৈতিক বিষয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে অভিভাবক এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে দেশের স্তম্ভ বলে উল্লেখ করেন তারা। শুক্রবার জুমার নামাজ শেষে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেইটে এক সমাবেশে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হক বলেন, রাজনৈতিক দলের নেতা ও ছাত্র নেতাদের মাঝে অযথা কোনো বাকবিতণ্ডার প্রয়োজন নেই। ব্যক্তিগত মান অভিমানের কারণে দেশের জনগণের স্বপ্ন যেন ফিকে না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। সমাবেশে নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল, শাপলা ও জুলাই সহ সকল হত্যাকাণ্ডের বিচার, হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতে মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের দাবি করেন হেফাজত নেতারা।
ভূমিকা পালন করো। রাজনৈতিক দলগুলোর সঙ্গে অযথা বাক বিতণ্ডায় জড়ানোর কোনো প্রয়োজন নেই। চলমান এই পরিস্থিতিকে মোকাবেলা করবার উদাত্ত আহ্বান জানাই। দেশবিরোধী ষড়যন্ত্র ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে 25 মে শাহবাগে সমাবেশ করবে জুলাই ঐক্য। 80টি সংগঠনের সমন্বয়ে এই প্ল্যাটফর্মটি যারা জুলাইয়ের চেতনা ধারণ করে তাদেরকে নিয়ে গঠিত। আগামী 25 মে জুলাইয়ের সব শক্তিকে একত্র করে শাহবাগে প্রতিবাদ সমাবেশ করবে তারা। দেশবিরোধী ষড়যন্ত্র সহ ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে হবে তাদের প্রতিবাদ। শনিবার থেকে এ বিষয়ে সারা দেশে অনলাইন ও অফলাইনে প্রচার চালানো হবে বলেও ঘোষণা দিয়েছে জুলাই ঐক্য। একতা বিনষ্টের ষড়যন্ত্রের প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জুলাই ঐক্য পরিষদ। এ সময় দ্রুত জুলাই সনদ ঘোষণার দাবি জানান তারা। এর আগে জুমার নামাজ শেষে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণে জড়ো হন জুলাই ঐক্য পরিষদের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মিছিল। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানের ঐক্য বিনষ্টে দেশ ও দেশের বাইরে ষড়যন্ত্র হচ্ছে। যারা ষড়যন্ত্র করে জুলাই ঐক্যকে বিনষ্ট করতে চাইছে তাদের এ দেশে স্থান হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা। জুলাই ঐক্য বিনষ্টকারীদের শাস্তির আওতায় আনার পাশাপাশি দ্রুত জুলাই ঘোষণাপত্র প্রকাশের দাবি জানান তারা। 15 দিনের মধ্যে জুলাই ঘোষণাপত্র জারি করার জন্য যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আপনারা পদক্ষেপ নিন। সর্বোপরি সবাইকে আহ্বান জানাতে চাই, ঐক্যবদ্ধ থাকার বিকল্প কোনো কিছু নেই। আমরা অতি সত্বর দৃশ্যমান সংস্কার এবং বিচারের গতি দেখতে চাই এবং সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী জুলাই সনদ অতি বিলম্বে ঘোষণা করতে হবে। টঙ্গীতে ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে বিএনপি ও বৈষম্য বিরোধী ছাত্রদের মধ্যে সংঘর্ষে পুলিশ সহ অন্তত 5 জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ হয়। পুলিশ ও স্থানীয়রা জানায়, দুপুরে গাজীপুরা এলাকায় একটি তৈরি পোশাক কারখানার ঝুট নিচ্ছিল বিএনপির একটি গ্রুপ। এ সময় বিএনপির আরেকটি দল ও বৈষম্য বিরোধী ছাত্রদের একটি অংশ এসে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। যাত্রাবাড়িতে পার্কের পাশে একটি বৃক্ষ মেলায় ককটেল বিস্ফোরণ ঘটেছে। এতে জুয়েল নামে এক নার্সারি কর্মচারী সহ কয়েকজন আহত হয়। শুক্রবার রাত 11:15টার দিকে এই ঘটনা ঘটে। বিস্ফোরণে আহতদেরকে প্রাথমিক চিকিৎসায় সুস্থ করা গেলেও জুয়েলকে ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হয়। জুয়েলকে হাসপাতালে নিয়ে আসা তার ভাইরা শাকিল জানান, যাত্রাবাড়ি পার্কের পাশে কয়েকদিন ধরে বৃক্ষ মেলা চলছিল। রাত 10:30টার দিকে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে জুয়েল সহ আরও বেশ কয়েকজন আহত হন। আমরা দ্রুত আহত অবস্থায় জুয়েলকে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসি। বর্তমানে তার চিকিৎসা চলছে। নার্সারির মালিক জানান, বিস্ফোরণে কয়েকজন আহত হলেও জুয়েলের ক্ষতিটা বেশি হয়েছে। আর পুলিশ বলছে, ককটেলটি একটি জর্দার ডিব্বায় স্কচ টেপ দিয়ে পেঁচানো ছিল। ফ্লাইওভার থেকে অজ্ঞাতনামা ব্যক্তিরা এটি নিক্ষেপ করেছেন বলে ধারণা তাদের। অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতেই কে বা কারা এই কাজ করেছে। আমি আর কি সামনের দিকে ছিলাম, তো পেছনের দিকে বিপরীত দিকে ফিরে গাছ দেখাচ্ছি, প্রচণ্ড শব্দ হইলো। পিছনের দিকে তাকালাম, আমরা ভাবলাম হঠাৎ করে গাড়ির টায়ার কি পাংচার হয়েছে কিনা বা বাস্ট হয়েছে কিনা। তো দেখলাম প্রচুর পরিমাণে ধোঁয়া এবং বিকট শব্দে আমাদের সবার কানটা কোনো কিছুই শুনতেছিলাম না। হাতে হয়েছে এই জায়গায় আর এই জায়গায়, আর পায়ের এখানে আর এইখানে, আর যে রগের ভিতরে মানে সম্ভবত ভারত ঢুকছে হয়তো বা ওইটি বের করার চেষ্টা করতেছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, আইএমএফের সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেওয়া কিছু নেয়নি সরকার। জুলাই অভ্যুত্থানের পরবর্তী 9 মাসে অর্থনীতি অনেকটা ঘুরে দাঁড়ালেও এখনও সরকার চ্যালেঞ্জের সম্মুখীন বলেও মন্তব্য করেন তিনি। শুক্রবার সকালে রাজধানী ঢাকার রেসিডেন্সিয়াল মডেল কলেজে বাংলাদেশ ইকোনমিক্স অলিম্পিয়াড 2025 অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় ঘুরে দাঁড়াতে শুরু করে দেশের অর্থনীতি, সুশাসন ফিরতে শুরু করে দেশের ব্যাংকিং খাতে, নতুন করে আশার আলো দেখেন বিনিয়োগকারীরা। তবে এখনও অনেক চ্যালেঞ্জ রয়েছে। ইকোনমিক্স অলিম্পিয়াডের অনুষ্ঠানেও সেই চ্যালেঞ্জের বিষয় উঠে এসেছে। ব্যাংকাররা জানান, ব্যাংকে নতুন প্রশাসক বসানো ভালো উদ্যোগ, তবে রাজনৈতিক অনিশ্চয়তায় আবারও সবকিছুকে ঝুঁকিতে ফেলবে আশঙ্কা তাদের। এরা যে রেটে আমাদেরকে ডলার দেয় সেই রেটটা আবার বেড়ে যাবে। সেই রেটটা বেড়ে গেলে আবার আমদানিকারকের উপরেই কিন্তু আলটিমেটলি গিয়ে তার চাপটা বাড়বে। সো এই অনিশ্চয়তার মধ্যেও আই মাস্ট সে
একটা মিক্সড প্রোগ্রেস আমরা দেখছি। এ সময় সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে নিজেদের স্বার্থে নীতি নির্ধারণ করেন, যে কারণে পিছিয়ে যাচ্ছে সমাজ। আমাদের অর্থনীতির আকার বেড়েছে, মাথাপিছু আয় বেড়েছে এবং তার পাশাপাশি যে সামাজিক উন্নয়নের সূচক, আমাদের লাইফ এক্সপেক্টেন্সি, এই সব কিছুতে আমাদের বেশ কয়েকটা সূচকে আমরা খুব ভালো অগ্রগতি করতে পেরেছি। কিন্তু সেটা আবার অর্থনীতির যে উন্নতি হয়েছে তার সাথে যে সবসময় খুব সামঞ্জস্যপূর্ণভাবে হয়েছে তা না। অলিম্পিয়াডে অর্থ উপদেষ্টা বলেন, IMF এর সাথে লেনদেন সুখকর নয়, তবে তাদের চাপিয়ে দেয়া কিছু নেওয়া হয়নি। অনেকেই ট্যাক্স কমিয়ে দিতে অনুরোধ করেন, কিন্তু দেশের কথা কেউ ভাবে না। সম্পদ, দেশের সম্পদ বাইরের থেকে আপনারা দেখছেন তো, IMF ওয়ার্ল্ড ব্যাংকের কত কিছু কথাবার্তা বলে ফেলে, সেটা যদি একবার সুখকর না, সেটা সাব অপটিমাল সলিউশন। আমরা দিয়েছি সেটা হয়তো পারি না, বা ওরা যেটা করতে গেল সেটা কাটিয়ে দিতে পারি না, আমরা একটা সলিউশন আসি। অর্থনীতি অলিম্পিয়াডে অংশগ্রহণের জন্য সারা দেশ থেকে 20,000-এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে। এদের মধ্যে বিজয়ী 5 জন আজারবাইজানের বাকুতে আন্তর্জাতিক অর্থনীতি অলিম্পিয়াডে অংশ নিবে। ইফাতারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবার থাকছে আসন্ন বাজেট নিয়ে বিশেষ প্রতিবেদন। আগামী অর্থ বছরে বাজেট ঘাটতি জিডিপির 4.2% রাখা হতে পারে। এই ঘাটতি পূরণে দেশি বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে। এবার ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের তুলনায় কিছুটা কম। তবে অর্থনীতিবিদরা বলছেন, সরকার ব্যাংক থেকে বেশি ঋণ নিলে বিনিয়োগ ও কর্মসংস্থানে যেমন প্রভাব পড়বে, তেমনি ঝুঁকিতে পড়বে ব্যাংক খাত। প্রতি অর্থবছরে জিডিপির 5% আশেপাশে থাকে বাজেট ঘাটতি। তবে আগামী অর্থবছরে ঘাটতি কমিয়ে 4.2% রাখা হতে পারে। ঘাটতি পূরণে বেশিরভাগ ঋণই নেওয়া হবে দেশের ব্যাংক ব্যবস্থা থেকে। আগামী অর্থবছরে মোট ঋণের মধ্যে নিট বিদেশি ঋণের লক্ষ্যমাত্রা কিছুটা বাড়িয়ে ধরা হচ্ছে 1,10,000 কোটি টাকা। বাকি 1,30,000 থেকে 40,000 কোটি টাকা হতে পারে দেশি ঋণ। এর মধ্যে ব্যাংক থেকে ঋণের লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে সর্বোচ্চ 1,20,000 কোটি টাকা। উন্নয়ন প্রকল্প করতে গিয়ে তারা খুব বেশি ঋণ ব্যাংকিং সেক্টর থেকে নেবে না, কারণ কিছু কিছু ব্যাংকের তো লিকুইডিটি ক্রাইসিস আছে। অর্থাৎ সেখানে যদি সরকার আবার তাদের পূর্বের বছরের তুলনায় অধিক পরিমাণে ঋণ নিতে থাকে, তবে প্রাইভেট সেক্টরে আবার ঋণ প্রাপ্তির সুযোগটা স্কুইজ হয়ে আসবে। চলতি অর্থবছরে সঞ্চয়পত্র বিক্রি থেকে 15,000 কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা থাকলেও আগামী অর্থবছরে তা বাড়িয়ে 20,000 কোটি টাকা করা হচ্ছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, অনুৎপাদনশীল খাতে সরকারের ব্যাংক ঋণের নির্ভরতা বাড়তে থাকলে বেসরকারি খাতে ঋণ প্রবাহ কমবে, যার নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগ ও কর্মসংস্থানে। সরকার যদি অতিমাত্রায় ব্যাংক থেকে ঋণ নেয়, এটা অবশ্যই ব্যক্তি খাতের বিনিয়োগকে ক্ষতিগ্রস্ত করবে এবং সরকারের ঋণ নির্ভরতা বাড়বে। সরকারের যেটা ঋণ বাবদ যে সুদ পরিশোধের, সেটা কিন্তু বাজেটে আমরা দেখছি যে প্রতি বছরই বাড়ছে। তো এটা একটা সাস্টেনেবল একটা পথ না। চলতি অর্থবছরে ব্যাংক ব্যবস্থা থেকে 1,37,500 কোটি টাকা ঋণ নেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও 8 মাসে সরকার ঋণ নিয়েছে লক্ষ্যের 17%। দুর্নীতি, অনিয়ম বন্ধের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে পারলে ব্যাংক ঋণ নির্ভরতা কমবে বলে মনে করেন বিশ্লেষকরা। ঘাটতি পূরণে ব্যাংক ব্যবস্থা থেকে সরকার বেশি ঋণ নিলে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। সুদ পরিশোধও ব্যয় করতে হবে বড় অঙ্কের অর্থ। তাই এ বিষয়ে সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও খরচ কমাতে পুরনো 101টি এজেন্সিকে দায়িত্ব না দিয়ে বিদ্যমান লাইসেন্সে যোগ্যদের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সিন্ডিকেট বিরোধী রিক্রুটিং এজেন্সি। আর অভিবাসন ব্যয় কমাতে সরকারি তত্ত্বাবধানে অর্থ লেনদেন ব্যবস্থাপনার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। এদিকে বিভিন্ন পক্ষের আপত্তির পরও বাংলাদেশের পুরনো এজেন্সিগুলো দিয়ে কর্মী নিয়োগে অনড় মালয়েশিয়া সরকার।
সম্প্রতি মালয়েশিয়ার শ্রমবাজার খোলার খবরে আশাবাদী কর্মীরা। তবে এবারও সিন্ডিকেটের মাধ্যমে মালয়েশিয়া যেতে হবে কিনা এ নিয়ে শঙ্কায় তারা। সিন্ডিকেটের কারণে যেতে না পেরে সবশেষ প্রায় 50,000 কর্মীর নিঃস্ব হওয়া ও হাজার হাজার কোটি টাকার দুর্নীতির খবর এখনো পূর্ণ হয়নি। চলতি মাসে মালয়েশিয়ায় বাংলাদেশের প্রতিনিধি দলের সফর শেষে 22 ও 23 মে ঢাকায় হয়ে যাওয়া যৌথ কারিগরি কমিটির বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো তথ্য না জানালেও সিন্ডিকেট থাকার আভাস মিলেছে মন্ত্রণালয়ের তথ্যে। বৃহস্পতিবার যৌথ কারিগরি কমিটির বৈঠকে মূল আলোচনা হয় মালয়েশিয়া বাংলাদেশের বিদ্যমান সমঝোতা স্মারকের জটিলতা নিরসন নিয়ে। তবে বাংলাদেশের পক্ষ থেকে একাধিকবার বলা হলেও নির্দিষ্ট কিছু সংখ্যক এজেন্সি দিয়েই কর্মী নিতে চায় মালয়েশিয়া। অভিবাসন ব্যয় বৃদ্ধি এটা বলার আর অপেক্ষা রাখে না, এবং দুবার এটা প্রমাণিত হয়েছে অলরেডি। আমরা বলেছিলাম যে বিএমইটির একটা ডাটা ব্যাংক করে এবং ওয়ার্কাররা ব্যাংকের মাধ্যমে টাকা পরিশোধ করে, এরকম একটা সিস্টেম করে এবং মালয়েশিয়াটাকে একটা পাইলট বেসিসে তারা করতে পারে। সিন্ডিকেটে মূল অসুবিধা অভিবাসন ব্যয়। গতবার এই অঙ্ক ছাড়িয়ে গিয়েছিল 5 লাখের উপর। সিন্ডিকেট রেখে এর লাগাম টানতে চাইলে লেনদেন হতে হবে সরকারি ব্যবস্থাপনায়। এই যে পেমেন্টের সিস্টেমটা, এইটা আমরা কেন অনলাইনে করতে পারছি না? একেবারে সর্বোচ্চ পর্যায় থেকে এটাকে নিয়ন্ত্রণ করা না হবে, মনিটরিংয়ের জায়গাটাকে বাধ্য করা না হবে, জবাবদিহিতাটা সৃষ্টি করা না হবে, তাহলে এই অভিবাসন ব্যয় যেমন কমবে না একটি, আরেকটা হচ্ছে যখন যাওয়ার পরে এত টাকা খরচ করে যাওয়ার পরেও সে যে কাজ পাবে সেই কাজের নিশ্চয়তাটাও সে পাবে না। আগের মতো 101টি রিক্রুটিং এজেন্সি না হয়ে এর সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে আভাস মিলেছে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে প্রতি বছর বজ্রপাতে মারা যায় 3 থেকে 350 মানুষ। তবে বজ্রপাতে মৃত্যুহার কমাতে পারে সচেতনতা। আবহাওয়াবিদ ও গবেষকেরা বলছেন, বেশ কিছু সতর্কতামূলক পদক্ষেপে মৃত্যু কমানো সম্ভব অনেকাংশে। বিশ্বে বজ্রপাত প্রবণ দেশগুলোর মধ্যে একটি বাংলাদেশ। সুনামগঞ্জ, সিলেট, জামালপুর, শেরপুর, সিরাজগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও রাজশাহীতে বজ্রপাতের রেকর্ড বেশি। তালিকায় আছে বগুড়াও। এবার বর্ষার আগেই নিয়মিত বৃষ্টির সঙ্গে হচ্ছে বজ্রপাতও। চলতি মাসের শুরুতেই বগুড়ার সারিয়াকান্দিতে বৃষ্টির মধ্যে বজ্রপাতে মারা গেছেন 2 ভাই। ধুনাটেও মৃত্যু হয়েছে আরও 2 জনের। এবছর জেলায় বজ্রপাতে মারা গেছে অন্তত 7 জন। তথ্য উপাত্ত থেকে দেখা যায়, বজ্রপাতে হতাহতের বেশিরভাগই কৃষক ও জেলে। আবহাওয়াবিদরা বলছেন, সতর্ক হলেই মৃত্যুর হার কমতে পারে 70 থেকে 90% পর্যন্ত। কারণ মাঠে যেখানে কাজ করে, ধানের ক্ষেতে কাজ করে, তার হাইটটাই বেশি এবং তাকে টার্গেট বেশি করে। এবং আমরা দেখছি যে সবচেয়ে বেশি মারা যাচ্ছে কৃষক ভাইরাই। এই জন্য কৃষক ভাইদের বলবো, যখন এই ধরনের আকাশে কালো মেঘ দেখবে, যেহেতু এই মেঘটা খুব স্বল্প সময় থাকে, আধা ঘন্টা থেকে সর্বোচ্চ 1 ঘন্টার মধ্যে থাকে, এই সময় তারা মাঠে কাজ করবে না। সেখানে কাছে যে যাত্রী ছাউনি রয়েছে সেখানে যে আশ্রয় নেবে। বজ্রপাতে হতাহত কমাতে বগুড়ায় সরকারি বেসরকারি উদ্যোগে অর্ধশত বজ্রপাত নিরোধক দণ্ড বসানো হয়েছে। এছাড়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে চরে এ ধরনের দণ্ড বসানোর কাজ চলছে। আমরা যে বজ্রপাত নিরোধক ডিভাইসটি স্থাপন করেছি, এটার এরিয়া হচ্ছে, যদি বসতি হয় তাহলে 1 কিলোমিটার পর্যন্ত, আর যদি খোলা মাঠে হয় তাহলে 1.5 থেকে 2 কিলোমিটার কাভারেজ দিয়ে থাকে। বিদেশি একটি প্রতিষ্ঠানের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে বছরে প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বজ্রপাত হয় গড়ে 50টি। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। আগামী 4 দিন ঢাকাসহ বিভিন্ন জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। চট্টগ্রাম সহ দেশের 13 জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। এসব এলাকায় দক্ষিণ পূর্ব দিক দিয়ে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অফিস। নদীবন্দরসমূহে জারি রয়েছে 1 নম্বর সতর্ক সংকেত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যানুসারে আগামী মঙ্গলবার উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে। এই এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘ তৈরি হচ্ছে। এর প্রভাবে দেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। দেশের 4 সমুদ্র বন্দরে জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। কমিশন বৃদ্ধিসহ 10 দাবিতে রোববার সকাল 6টা থেকে 8 ঘন্টা পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দিয়েছে জ্বালানি তেল পরিবেশকেরা। বাংলাদেশ পেট্রোল পাম্প ও ট্যাঙ্কলরি মালিক ঐক্য পরিষদ এই ঘোষণা দেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবারের মধ্যে তেল বিক্রির কমিশন ন্যূনতম 7% করা, ট্যাঙ্কলরি চালকদের লাইসেন্স নবায়ন ও নতুন লাইসেন্স সহজসহ 10 দফা দাবি পূরণের আহ্বান জানানো হয়।
দাবি পূরণ না হলে রোববার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পেট্রোল পাম্প বন্ধ, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দেন তারা। এতে সারা দেশে ৪,৫০০ পেট্রোল পাম্প, ডিপো থেকে তেল উত্তোলন ও পরিবহন বন্ধ থাকবে। দাবি পূরণ না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা। এবার কোরবানির বড় চমক, নাটোরের ২৫ মণ ওজনের বাদশা গরুটির দাম চাওয়া হচ্ছে ১২ লাখ টাকা। তবে দাম নিয়ে আলোচনার সুযোগ রয়েছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। ২৪ মণ ওজনের তুফানের প্রতি মাসের খাবার খরচ ৬৫,০০০ টাকা। কোরবানি উপলক্ষে নাটোরের নলডাঙ্গার কৃষক আব্দুল মজিদ ২৫ মণ ওজনের গরু প্রস্তুত করেছেন। গরুটির নাম রাখা হয়েছে বাদশা। আর বাদশাকে দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। ক্রেতাও আসতেছে, প্লাস এলাকাবাসী যত আছে পার্শ্ববর্তী এলাকার লোক সকাল বিকাল দেখতেছে। ২৫ মণ ওজনের গরুটির দাম চাওয়া হয়েছে ১২ লাখ টাকা, আর সাথে ক্রেতার জন্য একটি খাসি ফ্রি। ক্রেতা আসলে আলোচনা সাপেক্ষে দাম ঠিক করা হবে, তবে এই গরুটার সাথে একটা খাসি ফ্রি দেব। গরুটা কিনে আনে তখন আমি খুশি হয়ে নাম রাখি নাটোরের বাদশা। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানিয়েছেন, গরুটিকে প্রাকৃতিকভাবে দেশীয় খাবার দিয়ে লালন পালন করা হয়েছে। আনুমানিক ওজন প্রায় ১,০০০ কেজি, প্রায় ২৫ মণ, এবং গরুটি সে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে ঘরে তৈরি খাবার দিয়ে, গম ভাঙা, ভুট্টা ভাঙা, ডাল ভাঙা এই মিশ্রণ খাবার দিয়ে এবং নিয়মিত কৃমিনাশক করে, এবং কোরবানির আগেই সে লাম্পি, যে বর্তমান সংক্রামক লাম্পি রোগের টিকাও নিয়ে নিয়েছেন। গরুটি প্রস্তুত আছে। নোয়াখালীতে আলোচনার কেন্দ্রবিন্দু হোলস্টাইন ফ্রিজিয়ান জাতের ষাঁড় তুফান। ২৪ মণ ওজনের তুফানের খাদ্য তালিকায় প্রাকৃতিক খাবারের সঙ্গে রয়েছে আপেল, কমলা, মাল্টা, কলাসহ নানা রকম ফলমূল। ২৫ মাসে যদি ২৫ মণ হয়, সেই ক্ষেত্রে আমার মনে হয় এই গরুটা এত কম ডিউরেশনের মধ্যে এত ওয়েট, এটা আমার মনে হয় বাংলাদেশের সেরা গরু হবে বলে আমি মনে করি। শখের বর্ষে ৫ মাস আগে ষাঁড়টি চট্টগ্রাম থেকে আনেন নোয়াখালী সদর উপজেলার চিকিৎসক। ৬ ফুট উচ্চতার ষাঁড়ের দাম ধরা হয়েছে ১২ লাখ টাকা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান এবার কুমিল্লার মুরাদনগরের দৌলতপুরে অনুষ্ঠিত হচ্ছে। নার্গিস নজরুলের স্মৃতি বিজড়িত দৌলতপুরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জাঁকজমকপূর্ণভাবে কবির জন্মবার্ষিকী উদযাপনে আয়োজন চলছে ময়মনসিংহেও। ৩ দিনব্যাপী আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও থাকবে গ্রামীণ মেলা। ২৪-এর গণ অভ্যুত্থান, কাজী নজরুলের উত্তরাধিকার নামে কুমিল্লায় জাতীয় কবির ১২৬তম জন্মদিন উদযাপনের আয়োজন চলছে। এর মধ্যে জেলা প্রশাসন ও নজরুল ইনস্টিটিউটের আয়োজনে সম্পন্ন হয়েছে চিত্রাঙ্কন, নাচ গান ও আবৃত্তি প্রতিযোগিতা। উৎসব উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ প্রস্তুত করা হয়েছে। এছাড়া নানা অনুষ্ঠানের জন্য সাজানো হয়েছে কবির স্মৃতি বিজড়িত মুরাদনগর উপজেলার দৌলতপুর। ২৫শে মে এবং ২৭শে মে অনুষ্ঠান কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হবে, এবং ২৬ তারিখের অনুষ্ঠানটি আমাদের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার দৌলতপুরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। দিবসটি উদযাপন উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহে ত্রিশালেও নানা কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। আমাদের ত্রিশালবাসীর দাবির প্রেক্ষিতে এবার প্রোগ্রামটি আমাদের নজরুল একাডেমির মাঠে অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের বিশাল প্যান্ডেল হচ্ছে, জাতীয় পর্যায়ের সাথে মিল রেখে এবং প্রায় সমান আনুষ্ঠানিকতার মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। কবির জন্মবার্ষিকী উপলক্ষে প্রতিবারের মতো এবারও মেলার আয়োজন রয়েছে। এর মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ব্যবসায়ীরা। 4 থেকে 5 বছর ধরে আমি এখানে আসি। মেলা আসলে পরে বেচা কিনা মোটামুটি ভালোই হয়। 3টা গেট আছে, 3টা গেটে আমরা সার্বক্ষণিক সিসি ক্যামেরার ব্যবস্থা করব। এবার 25 মে থেকে 27 মে পর্যন্ত চলবে জন্মবার্ষিকীর অনুষ্ঠান। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্মাণের 5 মাস পরেও বরিশালে চালু করা যায়নি চাল সংরক্ষণের অত্যাধুনিক সাইলো। তবে যন্ত্রপাতি সচল রাখতে প্রতি মাসে বিদ্যুৎ বিল সহ আনুষঙ্গিক খরচ হচ্ছে 10 লাখ টাকা। দক্ষ জনবল ও চাল সরবরাহ না থাকা এই অবস্থা বলে দাবি প্রকল্প সংশ্লিষ্টদের। বরিশাল বিভাগের 6 জেলার খাদ্য সংরক্ষণ নিশ্চিতে 2021 সালের জুনে কীর্তনখোলা নদীর পাড়ে স্টিল রাইস সাইলো নির্মাণ শুরু হয়, যা শেষ হয়েছে গত ডিসেম্বরে। তবে এখনও চালু করা যায়নি অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। কাজ শেষ হয়েছে প্রায় ডিসেম্বরে। আমরা গভর্নমেন্টকে হ্যান্ডওভারের জন্য অ্যাপ্লাই করে রাখছি যে এটা হ্যান্ডওভারের জন্য, কিন্তু গভর্নমেন্ট এখনও নিতে পারে নাই।
আমাদের ডিসেম্বর থেকে আমরা আমাদের দেখা গেছে অতিরিক্ত সিকিউরিটি, তারপরে বিদ্যুৎ সব কিছু নিয়ে অতিরিক্ত মানে টাকা গুনতে হচ্ছে। এখন পর্যন্ত কোনো চাল সংগ্রহ করা হয়নি এই সাইলোতে, তবে নির্মাণ শেষের পর থেকে যন্ত্রপাতি চালু রাখা হয়েছে। এতে প্রতি মাসে অপচয় হচ্ছে বিদ্যুৎ বিল। ওনাদের আসলে দক্ষ জনবলের একটা থাকতে পারে, তো ওনাদের কিছু লোক আসছে, ওনাদের আমরা ট্রেন আপ করতেছি, বা অলরেডি আমরা আরও বলছি যে আরও লোক পাঠান, আমরা ট্রেন আপ করে দেবো। আর হচ্ছে ওনাদের নিতেছে না, যার কারণে আমাদের হচ্ছে পার মান্থ অ্যাপ্রক্সিমেটলি প্রায় 10 লাখ টাকার মধ্যে আমাদের এক্সট্রা খরচ হতেছে, যেটা হচ্ছে আমাদের লাভ থেকে এখন এটা হচ্ছে লজের দিকে যাচ্ছে আর কি। 48,000 মেট্রিক টন চালের গুণগত মান 3 বছর পর্যন্ত বজায় রাখা সম্ভব এই সাইলোতে, তবে প্রয়োজনীয় জনবলের অভাবে এখনও তা চালু করা যায়নি। খাদ্য মন্ত্রণালয় থেকে জনবল দিয়েছে, তাদেরকে আমরা প্রশিক্ষণ দিচ্ছি এবং প্রতিনিয়ত আমরা এখানকার যে আমাদের মেশিনারিজ ইকুইপমেন্টগুলো আছে, কনভেয়ার বেল আছে, আমরা প্রতিদিন এগুলা ট্রায়ালের মধ্যে রেখেছি। বরিশাল বিভাগ থেকে 15 জন কর্মীকে সাইলো কাজে যুক্ত করা হয়েছে। কয়েকজনকে প্রশিক্ষণ দেয়া হলেও নিরাপত্তার অভাবে চালু করা সম্ভব হচ্ছে না। ডিজি মহোদয় যখন নির্দেশ প্রদান করবে যে মালামাল রিসিভ করার জন্য বা তারা দায়িত্বভার বুঝে নেওয়ার জন্য, যখন দায়িত্বভার বুঝে নেওয়া হবে তখন হয়তো আমরা কার্যক্রম চালু করব। 332 কোটি টাকা ব্যয়ে 5.5 একর জায়গার উপর নির্মাণ করা হয় অত্যাধুনিক এই চাল সংরক্ষণাগার। এটিকে কাজে লাগাতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি বরিশালবাসীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে এলো বিরল প্রজাতির ডলফিন। বিকেলে ইনানি সৈকতে পাথরে আটকা পড়ে ডলফিনটি। ধারণা করা হচ্ছে 10 ফুট দৈর্ঘ্যের ডলফিনটি ইরাবতী প্রজাতির। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের ইনানির রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন জানান, বিকেলে সৈকতে পাথরে ডলফিনটি আটকে পড়ে থাকতে দেখেন পর্যটকেরা। পরে বীজকর্মী সহ স্থানীয় ব্যবসায়ীরা ডলফিনটিকে উদ্ধার করে। ডলফিনের পেটে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। পরে আহত ডলফিনটিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সন্ধ্যার দিকে সাগরে ছেড়ে দেওয়া হয়। ফেব্রুয়ারি মাসেও হিমছড়ি, ইনানি ও সোনারপাড়া সৈকতে ভেসে এসেছিল 4টি মৃত ডলফিন। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।